নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তরমুজ কেনার সময় কিভাবে ওপর থেকে দেখে বুঝে নেবেন তরমুজের ভেতরের অংশটা কতটা লাল হবে? জলের মধ্যে আপনারা আঙ্গুর দেবেন কিসের জন্য? গ্যাস বার্নারের মধ্যে আপনারা কি কখনো ডিম রেখে দেখেছেন কি হয়? ফ্রিজের মধ্যে আপনারা কি কখনো পেপার দিয়ে দেখেছেন কি হতে পারে? কিভাবে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই অনেকটা পরিমাণের পেঁয়াজের মিহি কুচি করে নেবেন? কড়াইয়ের মধ্যে কোলগেট দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা তরমুজ। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাজারে যখন আমরা তরমুজ কিনি, তরমুজের ওপরের অংশটা দেখে কেউই কিন্তু বুঝতে পারি না যে তরমুজের ভেতরের অংশটা কতটা লাল হবে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। তরমুজের মধ্যে যে ফুলের অংশটা থাকে সেটা যদি দেখেন তুলনামূলকভাবে ছোট, তাহলে বুঝে নিতে হবে সেই তরমুজের ভেতরের অংশটাও তুলনামূলকভাবে অনেকটাই লাল হবে। আর যদি ফুলের অংশটা তুলনামূলকভাবে অনেকটাই বড় থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই তরমুজের ভেতরের অংশটা ততটাও কিন্তু লাল হবে না। আর এই তরমুজের ফুলের অংশটা যেহেতু অনেকটাই ছোট রয়েছে, তাই এই তরমুজটাও কিন্তু অনেকটাই লাল হবে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন তরমুজের ভেতরের অংশটা কতটা লাল হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যখনই আপনারা তরমুজ কিনবেন, তরমুজের ফুলের অংশটা দেখে নেবেন। যদি তুলনামূলকভাবে ছোট থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই তরমুজের ভেতরের অংশটাও অনেকটা লাল হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম। ডিম আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে ডিমগুলো যাতে খারাপ না হয় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। তবে পরবর্তী সময় যখনই ডিমগুলো রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করি, কেউই কিন্তু সাথে সাথে রান্না করি না। বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করি যাতে করে ডিমগুলো নর্মাল অবস্থায় চলে আসে। তবে সকালের দিকে অনেকটাই কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। গ্যাস ওভেনে আমরা কিন্তু কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি। রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের বার্নারটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। বার্নারের সাইডে ডিমগুলো আপনারা এইভাবে কিছু সেকেন্ড রেখে দেবেন। দেখবেন বার্নারের যে গরম তাপমাত্রাটা থাকে সেটা ডিমের মধ্যে লাগবে, যার কারণে খুব সহজে নর্মাল তাপমাত্রাতে ডিমগুলো চলে আসবে। তারপর এই ডিমগুলো আপনারা রান্নাবান্না করার জন্য ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। সময় না থাকলে হাতে এই টিপসটা ফলো করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে পেপার রেখে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পেপার। আপনারা এখানে কাগজেরও ব্যবহার করতে পারেন। পেপারটাকে হাত দিয়ে যতটা সম্ভব এইভাবে করে মুড়িয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি। জলের মধ্যে পেপারটাকে ভালো করে ডিপ করে এইভাবে একটু চেপে নেব। অন্য একটা পাত্রের মধ্যে পেপারটাকে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? ফ্রিজের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। ফ্রিজের মধ্যে নানা ধরনের রান্না করা খাবার, মাছ মাংস, সবজিপাতি, ফলমূল ইত্যাদি রাখা হয়। তবে সমস্যাটা কি হয়, যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়, ফ্রিজের দরজা খুললেই বাজে একটা স্মেল বেরোতেই থাকে। তো আপনারা কি করবেন, পেপারটাকে এভাবে ভিজিয়ে একটা কোণার সাইডে এভাবে রেখে দেবেন। দেখবেন ফ্রিজের যে ধরনেরই বাজে দুর্গন্ধ থাকুক না কেন, পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি বাচ্চাদের প্যান্ট। এই ধরনের যে দড়ি দেওয়া প্যান্টগুলো থাকে, বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই আমাদের বাড়িতে ব্যবহার করে থাকে। তবে বিশেষ করে বাচ্চাদের যখন এই ধরনের দড়ি দেওয়া প্যান্ট পরানো হয়, দুষ্টুমি করে দড়িটা ধরে টানাটানি করতে থাকে। অনেক সময় তো দড়িটা ভেতরের দিকে ঢুকে যায়। এতে করে সমস্যা কি হয়, এই প্যান্টের দড়িগুলো আমরা সহজে পরাতে পারি না, যার কারণে অনেক সময় বাচ্চাদের আমরা বকাবকি করতে থাকি। তবে এই ধরনের সমস্যার মধ্যে যাতে আপনাদের পড়তে না হয়, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। দড়িটাকে প্রথমে আপনারা এভাবে সমান করে নেবেন। আর চাইলে নতুন প্যান্ট কেনার পরেও কিন্তু কাজটি করতে পারেন। প্যান্টের যে ভেতরের সাইডটা রয়েছে তার মধ্যে আপনারা 3 থেকে 4 বার এইভাবে সেলাই করে দেবেন। এমনভাবে সেলাইটি করবেন যাতে করে প্যান্টের সাথে ভেতরের দড়িটা ভালো মতো সেলাই হয়ে যায়। এতে করে কি হবে, বাচ্চারা দুষ্টুমি করে দড়িটা ধরে যতই টানাটানি করুক না কেন, সহজে দেখবেন বেরিয়েও আসবে না বা ভেতরের সাইডে ঢুকেও যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে এই ধরনের কাঁচের জারের মধ্যে আচার, জ্যাম, জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে এই কাঁচের জারগুলো আমরা পরিষ্কার করে প্রত্যেকেই দেখবেন ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য। কেন কি,
কাচের জারে কোনো জিনিস রাখলে অনেক দিন ভালো থাকে, তবে সমস্যাটা কি হয়, অনেক সময় ঢাকনার প্যাচটা দেখা যায় কেটে যায়। সেক্ষেত্রে এই জারগুলো আর আমরা ব্যবহার করতে পারি না। কোনো জিনিস রাখলে বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায় বা পোকামাকড়ও ঢোকার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন গার্ডার। আপনারা কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে গার্ডারের ব্যবহার করবেন। আমি এখানে দুটো গার্ডার এইভাবে করে কাঁচের জারের মধ্যে প্রথমে পরিয়ে দিচ্ছি। তারপর আপনারা যখন ঢাকনাটা লাগাবেন দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু ঢিলে হবে না। আর এই জারের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের জিনিসও রাখতে পারেন, পোকামাকড়ও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুটা তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি অনেকে তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা বুঝতে পারি না, যার কারণে কাঁচা তেলে যদি কোনো কিছু জিনিস ভাজাভাজি করতে যায় দেখবেন কাঁচা তেলের গন্ধ ছাড়ে। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এই ধরনের কাঠের স্প্যাচুলা বা হাতা তেলের মধ্যে কিছু সেকেন্ড রাখবেন। যদি দেখেন বাবেলের মতো তৈরি হচ্ছে না তাহলে বুঝে নিতে হবে তেলটা সম্পূর্ণ এখনও গরম হয়নি। কিছু সেকেন্ড অপেক্ষা করলাম, তারপর আবার ওই স্প্যাচুলাটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাবেলের মতো তৈরি হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে তেলটা কিন্তু একদম ভালো মতো গরম হয়ে গেছে। তারপর যদি আপনারা কোনো কিছু ভাজাভাজি করেন দেখবেন ভালো মতো ভাজাও হবে, কাঁচা তেলের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু ছাড়বে না। আর এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আঙ্গুর। এখন বাজারে প্রচুর আঙ্গুর পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা আঙ্গুর খাই প্রত্যেকেই নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু খেয়ে নিই, তবে ডাইরেক্ট এইভাবে খাওয়া কিন্তু উচিত নয়। আঙ্গুরটা যাতে ভালো থাকে অনেক সময় আঙ্গুরের মধ্যে বিভিন্ন ধরনের স্প্রে বা কেমিক্যালের ব্যবহার হয়ে থাকে। নর্মাল জল দিয়ে ধুয়ে খেলে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। এবার এই যে বেকিং সোডাটা এখানে মেশালাম, এই জলের মধ্যে আপনারা কি করবেন, আঙ্গুরগুলো ডিপ করে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, আঙ্গুরের মধ্যে যদি কোনো কেমিক্যাল বা ওষুধের স্প্রে করা থাকে সেক্ষেত্রে দেখবেন এই বেকিং সোডা মিশ্রিত জলের মধ্যেই চলে আসবে। বেকিং সোডার যে কোনো কেমিক্যাল বা যে কোনো যদি ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা ধ্বংস করতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আঙ্গুরগুলো খাবেন, দেখবেন শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে কাঁটা চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে, রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। তবে গ্যাস যখন শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়, আর নতুন সিলিন্ডারের ক্যাপটা সহজে অনেকে খুলে নিলেও অনেকে আমরা সহজে কিন্তু খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে যে সিলটা করা থাকে প্রথমে কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার যে সুতোটা লাগানো থাকে সেটাকে হালকা টেনে নেবেন, তারের মতো অংশটা দেখবেন হালকা ফাঁকা হয়ে যাবে। এর মধ্যে একটা কাঁটা চামচ এইভাবে আটকে দেবেন। আলতো হাতে ওপরের দিকে যদি তুলে নেন খুব সহজেই ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো জলের মধ্যে লিপস্টিক দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই লিপস্টিকের ব্যবহার কম বেশি করে থাকি, তবে সবাই সব সময় দামি বা ম্যাট ফিনিশ লিপস্টিকের ব্যবহার করি না। অনেক সময় কমা দামিরও লিপস্টিক আমরা ব্যবহার করি। তবে সমস্যা কি হয়, কমা দামের লিপস্টিক পরে যখন কোথাও বাইরে যাই, কোনো জিনিস যদি খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে দেখা যায় লিপস্টিকটা কিন্তু সহজেই উঠে যায়। তো যখনই আপনারা কমা দামের লিপস্টিক ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, লিপস্টিকটাকে এইভাবে জলের মধ্যে একটু দিয়ে দেবেন। তারপর যদি আপনারা এই লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগান দেখবেন ম্যাট ফিনিশ লিপস্টিকের মতোই কিন্তু কাজ করবে, একটু লিপস্টিক কিন্তু আপনাদের উঠে যাবে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু লিপস্টিক উঠছে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা যখন কড়াইয়ে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন কড়াই এইভাবে করে পুড়ে যায়, যেটা কিনা অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে পরিষ্কার করতে হয়। কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি লেবু। 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি, তবে লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। আর নিয়েছি এখানে আমি কোলগেট, যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন।
এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে করে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন, সেটা দিয়ে হালকাভাবে ঘষে নেবেন, তাহলেই দেখবেন যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাবে। এবার আমি একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে হালকাভাবে ঘষে নিয়েছি। যেহেতু আগে টুথপেস্টের ব্যবহার করেছিলাম, এখানে ভিম সাবান বা ভিম জেলের কোনো কিছু ব্যবহার করব। তবে আমরা যদি অ্যালুমিনিয়ামের যে কোনো বাসনপত্র সামান্য পরিমাণের কোলগেট দিয়ে হালকাভাবে ঘষে নিই, তাহলে দেখবেন সেই বাসনপত্রের মধ্যে একটা নতুনের মতো গ্লেজ চলে আসে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। বটি ছাড়া আপনারা কি কখনো পেঁয়াজ কুচি করেছেন? আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে পেঁয়াজ ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের বাড়িতে যদি একটু বেশি আত্মীয় স্বজন চলে আসে, তাছাড়াও আমরা এমন কিছু কিছু রান্না বান্না করে থাকি যেগুলোতে মিহি পেঁয়াজের কুচির প্রয়োজন হয়। আমরা যখনই ছুরি অথবা বটির সাহায্যে পেঁয়াজ কুচি করতে যাই, অনেক সময় ঠিকঠাকভাবে করতেও পারি না। তাছাড়াও অনেকেরই দেখা যায় আঙুলও কিন্তু কেটে যায়। তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য প্রথমে পেঁয়াজের বোটাটাকে কেটে খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আর দেখতেই পাচ্ছেন দুটো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পিলারের সাহায্যে যদি আমরা কিছুক্ষণ এইরকম করতে থাকি, দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে যাবে, এমনকি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়াও আমাদের আঙুলও কিন্তু কাটবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আপনারা কি কখনো বটিতে তালা ঘষে দেখেছেন? কি হতে পারে? বটির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় সবজির যে রসকস থাকে সেটা বটির মধ্যে লেগে যায়। তাছাড়াও জং বা মরচেও পড়ে যায়, যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা কি করবেন, কিছুটা পরিমাণে লবণ বটির মধ্যে দিয়ে দেবেন। তারপর একটা পুরনো তালার সাহায্যে এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন, তাহলেই দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে, এমনকি বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে, যার কারণে বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে। তবে বটির একটা সাইড ঘষলে কিন্তু হবে না, একইভাবে অন্য সাইডেও কিছুটা লবণ দিয়ে তালার সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। এবার একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে বটিটাকে পরিষ্কার করেও আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন বটিটার ধারটা কতটা এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে।